আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো অর্কপথ কিন্তু প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও নতুন ভিডিও দিয়েছে, কিন্তু এটা একটা ব্যতিক্রম ভিডিও দিয়েছে তোমাদের জন্য। এটা কাদের জন্য? এটা এইচএসসি 25 এর জন্য। অ্যান্ড এইচএসসি 26 কখন দেখতে পারবে? এইচএসসি 26 টা ইন ফিউচারে দেখতে পারবে, যখন তারা আর কি মানে মেচিউর হবে। কেন মেচিউর হবে সেটা আমি বলবো, কিন্তু কথা হলো আমি আছি আজকে তোমাদের সাথে রুদ্র রিডিজি থেকে। আর আমাদের ক্লাসগুলো তোমরা তো দেখতে পারবা, যারা যারা আছে আমাদের অর্কপথের টিম মেম্বার সবার আইডিতেই দেখতে পাবা, সবার পেজে দেখতে পারবা। তো জাস্ট একটা ধৈর্য ধরার ব্যবস্থা, ঠিক আছে? ধৈর্য ধরার অপেক্ষাও করতে পারতে হবে তোমাদের। হুম। তো আজকে আমি এসএসসি না, আজকে আমি এইচএসসি এইচএসসি ফিজিক্স ফিজিক্স ওয়ান শট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এসএসসি ফিজিক্স ওয়ান শট নিয়ে আলোচনা। আমাদের আলোচনার টপিক হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক। স্ট্যাটিক ইলেকট্রিক, ঠিক আছে? তো স্ট্যাটিক না, স্ট্যাটিক মানে তো স্থিতি। তাহলে এটা কি হবে বলতো? ইলেকট্রোস্ট্যাটিক। এটাকে এইভাবে দিই, তাহলে আমাদের এটা ইলেকট্রো, ঠিক আছে? এখন তাহলে একটা মানে অবভিয়াসলি প্রপার একটা অধ্যায় হয়েছে। তো তোমরা যখন এই ভিডিওটা দেখবা, তোমরা অবভিয়াসলি চ্যাপ্টারটা একবার পড়ছো, না পড়লে সমস্যা নেই, জাস্ট একটু আমরা ফার্স্টে করবো। মনে হবে যে আর একটু জানার আকাঙ্ক্ষা, আর একটু জানার আকাঙ্ক্ষা। তো যারা ফার্স্ট টাইম করবা তাদের জন্য একটু টাফ হবে, বাট যদি দেখতে পারো ধৈর্য নিয়ে নিয়ে বইয়ের সাথে সাথে মিলাই পড়তে পারো, তোমাদের এতটুকু এনাফ, ঠিক আছে? তো বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে, তো শুরু করি আমরা। আমি সবই মিশাই দিচ্ছি, জাস্ট আমাদের সবকিছুই থাকবে অর্কপথে। এন্ড অবভিয়াসলি আমি রিডিজিকে অনেক প্রাধান্য দিই। রিডিজি আমার ইমোশন, ঠিক আছে? ওকে, তো শুরু করার আগে এতটুকু বলতে চাই যে আমরা প্রত্যেকটা অধ্যায়েরই ওয়ান শট ক্লাস দেবো। তোমরা যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। আর যদি তোমাদের এসএসসি কোনো ভাই বোন থাকে তাহলে জানো যে আমাদের প্রতিনিয়ত এসএসসি কে নিয়ে ওয়ান শট ক্লাস আপলোড হচ্ছে, তোমরা তোমাদের ভাই বোনদেরকে একটু মেনশন করে জানিয়ে দিতে পারো। তো আসো শুরু করা যাক। শুরুতে আমরা কি শিখবো? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমরা তাহলে মহাকর্ষ বল সম্পর্কে জানি। কি সম্পর্কে জানবো? মহাকর্ষ। তো দেখো, তোমরা যখন এসএসসি তে পড়তা তখন মহাকর্ষ বল সম্পর্কে শিখেছো। তোমরা যখন এইচএসসি তে উঠলা তখন কিন্তু এই মহাকর্ষ বল সম্পর্কে শিখবা। কিন্তু এটা তোমরা কোথায় শিখছো? ফার্স্ট পেপারে শিখোনি ভাই? হ্যাঁ, ফার্স্ট পেপারে তোমরা যখন মহাকর্ষ বল শিখছিলা, কি শিখছিলা? দুটো বস্তু আছে, কি আছে? দুটো বস্তু বা দুটো গোল বস্তু, যেটাই বলো না কেন, গোলাকার বস্তু। তো এদের মধ্যে যে মধ্যকার যে আকর্ষণ বল বা এদের মধ্যকার যে বিকর্ষণ বল, পৃথিবীর মধ্যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, পৃথিবীর বাইরের মধ্যে যদি দুটো বস্তুর আকর্ষণ হয়, সেটাকে আমরা মহাকর্ষ বল হিসেবে কি করছি? বিবেচনা করছি। কিন্তু আমরা ঠিক এই স্থির তড়িতে আমরা দুটা চার্জের মধ্যে আকর্ষণ বল শিখবো, সেটাকে বলবো আমরা কি? কুলম্ব বল, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কুলম্ব বল। তো আমরা ধীরে ধীরেই পড়াচ্ছি, কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু অন্যান্যদের ক্লাসের তুলনায় আমাদের ক্লাসগুলো কেন একটু ব্যতিক্রম? কারণ আমাদের ক্লাসগুলো হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো হবে 1 ঘন্টা, না হবে 1.5 ঘন্টা, ঠিক আছে? ওকে, তো কুলম্ব বল। কুলম্ব বল জিনিসটা কি? কুলম্ব বল জিনিসটা হচ্ছে দুটো চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে কুলম্ব বল। তো এই কুলম্ব বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফসি দ্বারা, ঠিক আছে? তোমাদের বইয়ে এফসি দ্বারা কুলম্ব বলকে প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে, তো আসো, এখন আসো কুলম্ব বলের সূত্র। তোমরা যেহেতু এটা ওয়ান শট ক্লাস, তো আমরা জাস্ট ডিরেক্ট ফর্মুলা করবো, ম্যাথ শিখবো, শেষ। আমরা এইচএসসি তে সিকিউ এর জন্য সলভ করতে পারি। তো কুলম্ব বলের সূত্র এফসি ইকুয়াল কি বলো তো? এফসি ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ভাগ আর স্কয়ার। অনেকে এটাকে আর স্কয়ার ইউজ করে, অনেকে এটাকে ডি স্কয়ার ইউজ করে। জাস্ট কুলম্ব বলের একটা সূত্র মাথায় রাখবা, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ভাগ আর স্কয়ার।
তো আরটা কি, আরটা হচ্ছে কিন্তু দূরত্ব। আরটা কি, আরটা হচ্ছে দূরত্ব। এটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করতাম দূরত্ব বুঝাইতো। আর যে দুটো চার্জের কথা বলছে, এই চার্জ দুটো কি বলতো, এই চার্জ দুটো কিন্তু হচ্ছে ওই যে আমরা যে কুলম্ব বলের জন্য দুটো চার্জ শিখলাম, ঠিক আছে, দুটো চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে কুলম্ব বল। আর এই 1/4πε0 এটার একটা মান আছে, এপসাইলন নট। যখনই বলবে এপসাইলন নট তখন এটা বুঝবো শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যম। কিন্তু যদি এখানে থাকতো মনে করো 1/4πε Q1 Q2 ভাগ আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে ভিন্ন মাধ্যম। এই দুটো জিনিস একটু মাথায় রাখবো। কুলম্ব বলের সূত্র কিন্তু এই দুটাই, কিন্তু এটা জাস্ট একটু সাজায় গুছিয়ে দেওয়া যে এটা হচ্ছে একটা শূন্য মাধ্যম আর এটা হচ্ছে ভিন্ন মাধ্যম। শূন্য মাধ্যম কি, যেখানে আলোর বেগ দৌড়াতে পারে, মানে যেখানে শুধু আলো দৌড়াতে পারে বা অন্য কিছু নাই সেখানে মাধ্যম। যদি এর ভিন্ন মাধ্যম কি, তেল হতে পারে, পানি হতে পারে। তো এইটাই সোজা কথা। তো এইটার কিন্তু একটা মান আছে, 1/4πε0 এর একটা মান আছে 9 × 10⁹ আর এই শুধু এপসাইলন নটটা কি জানো, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। আর যদি বলতো শুধু এপসাইলন তাহলে এটা হয়তো ভিন্ন মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, ঠিক আছে। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা আর ভিন্ন মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। তো এইটার একটা একক আছে, সেটা হচ্ছে এককটা একটু মাথায় রাখবা, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো তোমরা যদি এটুকু জানো, জাস্ট একটা একক মনে রাখলে আরেকটা পাবা। কারণ কি, এইটার উল্টা হচ্ছে এইটা, সরি এটা না, এটার উল্টা হচ্ছে এইটা, মানে এই সরি 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 এইটার উল্টা হচ্ছে এইটা, এই যে এপসাইলন নট এর মানটা উল্টা, ঠিক আছে। তার মানে এই এপসাইলন নটের একটা মান আছে। তো আমি এই মানটা একটু লিখে দিচ্ছি, তোমরা এটা একটু নোট ডাউন করে নেবে, এগুলো তোমাদের এমসিকিউ তে আসে, ঠিক আছে, এগুলো তোমাদের এমসিকিউ তে আসে। ওকে, তো এই এপসাইলন নট এর মানটা কি, এটা হচ্ছে 8.854 ইনটু 10⁻², ঠিক আছে, এটা হচ্ছে এপসাইলন নট এর মান। তাহলে এর উল্টা একক যদি এটা হয়, তার মানে এটা কি, নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 কুলম্ব স্কয়ার। এই জন্য কুলম্বটাকে আমরা সামনে দিব একবারে, কুলম্ব স্কয়ার, নিউটন মিটার ইনভার্স 1 নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই তোমাদের হয়ে যাচ্ছে, এখান থেকে এই জিনিসটাই তোমাদের মাথায় রাখলে হয়ে যাচ্ছে। ওকে, তো আমি একটু মিশিয়ে দিচ্ছি। আর আমি যদি এপসাইলন আর এপসাইলন নট এর একটু ইয়াটা শিখাইতে চাই আর একটু ব্যতিক্রম ভাবে, সেটা হচ্ছে এপসাইলন ভাগ এপসাইলন নট ইকুয়াল হচ্ছে কে, আর এটাকে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা একটু মাথায় রাখবা, এর নাম কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এপসাইলন নট ভাগ এপসাইলন ভাগ এপসাইলন নট, এটার মান হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে কি মাথায় রাখবা আরেকটা জিনিস, আমি সামারি করে দেব, সমস্যা নাই, জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ওকে, তোমরা আরেকটা কি জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এটার হচ্ছে বলের প্রকৃতি, অর্থাৎ এই যে আমরা যে কুলম্ব বল জানলাম, এই কুলম্ব বলের প্রকৃতি সম্পর্কে একটু জানবো। এটা তোমরা সকলেই জানো, যদি আমি বলি প্লাস আর প্লাস, অর্থাৎ পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। এখন কোনটা আকর্ষণ করবে কোনটা বিকর্ষণ করবে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই জিনিসটা জানতে গেলে যার মান বেশি, পজিটিভের ক্ষেত্রে বা নেগেটিভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যার মান বেশি, কেন জানতে হবে, আমি যখন সিকিউ সলভ ক্লাস নেবো তখন বুঝতে পারবো, বা তোমরা যখন টেস্ট পেপার সলভ করতে যাবা তখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তো যার মান বেশি সে কাজ করবে, তার মানে কি, তার দিকে বিকর্ষণ হবে না, যার মান বেশি তার দিকে বিকর্ষণ হবে না। আর পজিটিভ নেগেটিভের ক্ষেত্রেও সেম, যার মান কম তার দিকে আকর্ষিত হবে, যার মান কম তার দিকে আকর্ষিত হবে। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো এই দুটো জিনিস যদি একটু মাথায় রাখো, তোমাদের এখান থেকে একটা কোশ্চিন আসে, স্পেশাল কেস টাইপ অফ কোশ্চিন আসে গ নাম্বারে, ঠিক আছে। তো কি কোশ্চিন আসে সেই জিনিসটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ওকে,
তো এখান থেকে একটা টাইপের কোশ্চেন আসে, এটা কি টাইপের কোশ্চেন আসে, একটা ত্রিভুজ থাকে, এখানে ধরলাম যে 10 কুলম, এখানে যদি ধরলাম 10 কুলম, এখানে যদি ধরলাম আমি 10 কুলম, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডমলি মানগুলো নিয়েছি, 10 কুলম 10 কুলম 10 কুলম, এটা 1 মিটার 1 মিটার 1 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আসে ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কোশ্চেন আসে সি বিন্দুতে লব্ধি বল কত, সি বিন্দুতে লব্ধি বল কত, এটা তোমাদের কোশ্চেন আসে। তো তোমাদের সি বিন্দুতে লব্ধি বল কত এটা জানার আগে আমি একটা জিনিস মাথায় রাখি, তোমরা যখন স্থির তড়িৎটা পড়বা তখন তোমরা জাস্ট ভেক্টরের যে লব্ধি নির্ণয় সূত্রটা এটা একটু ভালোভাবে মাথায় রাখার ট্রাই করবে, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে মাথায় রাখার ট্রাই করবা। তো সি বিন্দুতে যখনই তোমাদের লব্ধি বল নির্ণয় করতে হবে, তো তোমরা এখন কি করবে জানো, এইটার জন্য একটা মান বের করবো, অর্থাৎ সি বিন্দুতে প্রত্যেকটা আলাদা আলাদা বিন্দুর জন্য একটা করে লব্ধি মান, সরি বলের মান নির্ণয় করবা। তো এই সি বিন্দুতে তোমরা কি জানো দুটো বিন্দু চার্জের জন্য কি হয়, দুটো বিন্দু চার্জের জন্য আমাদের আমাদের যে কুলম্ব বল সেটা হয়। তার মানে আমাদের যদি এই সি বিন্দুতে যদি একটা বিন্দু চার্জ থাকে তাহলে এটার জন্য একটা এবং এটার জন্য একটা। তো এখন দেখো এ বিন্দুর জন্য এটাও 10 কুলম, এটাও 10 কুলম। আচ্ছা যদি এটাকে আমি 15 কুলম দেই তাহলে দেখো এটা, এটা তোমাদের বোঝার সুবিধার্থে এটা কিন্তু যদি আমি 20 কুলম দিই, তার মানে দেখো একটা জিনিস দেখো, এইটা 10, এইটা 15 কুলম, এটা 10 কুলম, তার মানে এটা বিকর্ষণ করবে কোন দিক, এটা বিকর্ষণ করবে ঠিক এই বরাবর, ঠিক কোন বরাবর, এই বরাবর, মানে এ সি বরাবর, ঠিক আছে। তোমরা এটা লিখবা সি, এ এ বিন্দুর জন্য সি তে বল, তারপরে কি লিখবা সূত্রটা লিখবা, এটা এইভাবে লিখবা, সলভ স্টেপটা জাস্ট আমি বলতেছি, এ বিন্দুর জন্য সি তে বল, ঠিক আছে, বল কি করবা বলো তো, এটা তোমরা সিম্পলি একদম লিখবা। এটাকে যদি আমি এভাবে একটা চিত্র দেই, র্যান্ডম চিত্র, তাহলে কি হয় দেখো তো, 1/4 পাই এপসাইলন নট, এটা কত 15 ইন্টু 10, অবশ্যই যদি এখানে -10 থাকতো তাহলে কিন্তু মাইনাস চিহ্নটা এখানে দেওয়া লাগতো, এটা একটু মাথায় রাখবো, 15 ইন্টু 10 ভাগ আর স্কয়ার, আর মানে কত 1 তার উপর স্কয়ার, আর অবশ্যই সবগুলো এসআই এককে আনবা, ঠিক আছে। ওকে, যদি আনতে পারো তাহলে এটা আমাদের কোন দিক বরাবর ক্রিয়া করলো, এই দিক বরাবর ক্রিয়া করলো, কারণ কি এর মান কম, এর মানটা বেশি ছিল, এর মানটা কত ছিল 15। অনুরূপ ভাবে বি বিন্দুতে সি বিন্দুর জন্য কোন দিকে হবে, এই দিক বরাবর ক্রিয়া করবে না, এই দিক মানে সি দিক, কারণ এটা হচ্ছে 20 কুলম, এটা হচ্ছে কি 20 কুলম, আর এটা হচ্ছে 10 কুলম। জাস্ট আজকের পড়াগুলো একটু মাথায় নোট ট্রাই করো, এতদিন তো অনেক পড়া পড়ছো, জাস্ট আজকের পড়াগুলোকে মাথায় নিয়ে একটু টেস্ট পেপারটা খুলে বসো, ঠিক আছে। তো এইটাকে কোন দিকে ইয়ে করবে, এই দিক বরাবর, সি এর দিক বরাবর ইয়ে করবে না, ক্রিয়া করবে না, তার মানে এর লব্ধি প্রাবল্য কি হবে, দুইটা প্রাবল্য, দুইটা বলের মধ্যবর্তী যে একটা ইয়ে হবে সেটা হবে একটা আমাদের লব্ধি প্রাবল্য, ঠিক আছে। তো এটা তো তোমরা বুঝতেছো, এটুকু তোমরা ভিক্টরে বসো না, তো তোমরা এইটুকু করবা দুইটার জন্য, একবার একবার এই এ এর জন্য বের করবা, একবার বি এর জন্য বের করবা, করার পর তোমরা যখন লব্ধি প্রাবল্য বের করবা, দেখো ভেক্টরে যখন লব্ধি বের করছিলাম আমি সব কিন্তু মিশাই দিচ্ছি আর বোঝাচ্ছি, তোমরা যে কি করতেছো ভিডিও দেখার সময় আমি জানি না, ঠিক আছে। তো ভেক্টরে যখন লব্ধি বের করতে কি করতাম দেখো তো, রুট ওভার, এই যে এইদিকে একটা বল গেছে, সরি আমি বারবার প্রাবল্য বলতেছি কেন, এটা হচ্ছে বল, মানে এদিকে একটা বল গেছে, তার মানে লব্ধি বল হবে এটা। প্রাবল্যের ক্ষেত্রেও দিকটা জিনিসটা সেম, এই জন্য প্রাবল্য কথাটা মাথায় আসতেছে, সমস্যা নেই, ঠিক আছে। তো এইদিকে যদি আমাদের F1 বল যায় তাহলে এদিকে F2 বল যাবে, ঠিক আছে। তো আমরা কি লিখি, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos আলফা, এটা তো লিখি। তার মানে আমাদের যখন আবার বাহুটা দেখছিলাম এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, তার মানে এটা 60 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি না, আলফার মান 60 ডিগ্রি না, কারণ কি এটা সমবাহু ত্রিভুজ না। তো সবই যদি তোমার সমবাহু ত্রিভুজ হয়, সবই যদি তোমার সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এখান থেকে লব্ধি প্রাবল্যের একটা মান বের করতে পারি না, ঠিক আছে, বা লব্ধি বলের একটা মান বের করতে পারি না, দুটাই তো পারি। আমি প্রাবল্য কথাটা বলতেছি, প্রাবল্য তোমরা যে এখন না জানো সমস্যা নেই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো,
যে বল, লব্ধি বল বা লব্ধি প্রাবল্য, মানে এক কথা যত ধরনের ভেক্টর রাশি আছে এখানে সবগুলো আমরা সেম ভাবে বের করতে পারি না। পারি তো? আমার কথা বলার মাঝে ভুল হইতে পারে, বাট মেইন থিমটা, মেইন থিওরিটা তোমরা বোঝার ট্রাই করো। পারি না? তো যদি পারি, এখন আমরা কি ভেক্টর রাশি সম্পর্কে কি জানি বলতো? ভেক্টর একটা কি থাকে, মান থাকে আর একটা দিক থাকে, ঠিক আছে? তো আমরা লব্ধি বলটা বের করলাম, তার মানে বলের মানটা বের করলাম, এখন বলের দিকটা বের করা লাগবে না? তো বলের দিক বের করার জন্য আমরা কি করতে পারি বলো তো? বলের দিক বের করার জন্য আমরা কি করতে পারি বলো? আমরা জাস্ট একটা যে বল যদি যায় এদিকে, একটা বল যদি যায় এদিকে, তাহলে আমরা মধ্যবর্তী বলটা বের করতে পারি। এখন আমরা চাইলে এই F1 এর সাথেও বের করতে পারি, F2 এর সাথেও বের করতে পারি। তো একটা জিনিস তোমরা শিখো নাই ভেক্টরে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তার মানে আমরা যদি ট্যান থিটার মান বের করতে চাই, অর্থাৎ দিকটা যদি বের করতে চাই ভেক্টরের দিক, তখন কি হবে দেখো তো? ট্যান থিটা যার সাথে অ্যাঙ্গেল, আমি যদি F1 এর সাথে বের করতে যাই তাহলে কি দেবো? F1 অ্যাঙ্গেল মানে এ সিঙ্গেল প্লাস এখানে থাকবে F2, এখানে থাকবে F2। কি কথা কি ক্লিয়ার? মানে এখানে থাকবে F1, আচ্ছা হুম, তো এটা এইটুকু তো ঠিক আছে না? ঠিক আছে না? ওকে, তো দেখো তো আমরা কি করতে পারি বলো তো? আমরা কি করতে পারি এখানে? আমরা কি জানি যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল। যদি আমি এখানে F2 এর সাথে নির্ণয় করতে, জাস্ট এখানে F2 দিতাম, এখানে F1 দিতাম, এইটুকুই তো, আর তো কোনো পার্থক্য নেই। তো আমরা যদি F1 এর সাপেক্ষে বের করতে চাই তাহলে এখানে কি দেবো? F2, উপরে কি সাইন আলফা আর নিচে কজ আলফা, আর এই থিটাটাকে যদি এইদিকে আনি তাহলে এখানে আমাদের হবে ট্যান ইনভার্স। ঠিক আছে, এই জিনিসটা শেষ। বলো ক্লিয়ার? তোমরা কমেন্ট করবা অবশ্যই ক্লিয়ার। হ্যাঁ, আমার কথার মাঝে ভুল হইতে পারে যে আমি লব্ধি বল আর লব্ধি প্রাবল্য এই কথাটাকে একটু মিলাই ফেলতেছি, কারণ দুটা জিনিসের সেম সেম জিনিস ভাই। জাস্ট তুমি যদি এটা জানো ওটা তোমার কাছে পানি পানি। তো আমাদের ফার্স্ট টাইপ শেষ, গয়ের একটা ফার্স্ট টাইপ শেষ। ঠিক আছে, ওকে, দাঁড়াও আমি একটা টিস্যু নিই ব্যাকগ্রাউন্ড থেকে। ওকে, ওকে, তো যদি এই জিনিসটা শেষ হয়, লব্ধি বল জিনিসটা শেষ হয়, তাহলে আমরা একটু তড়িৎ প্রাবল্য সম্পর্কে শিখব। তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য কি দেখো, তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা ফার্স্ট অফ অল মাথায় রাখবা। তার মানে ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে এর মান থাকবে, এর দিক থাকবে। তার মানে আমি একে যদি লব্ধির মান বের করতে চাই, লব্ধির দিকও বের করা লাগবে। এতটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে জাস্ট সূত্রটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ভাগ আর স্কয়ার, মানে একটা কিউ কমে যাবে। ঠিক আছে, একটা কিউ কমে যাবে। এর আরেকটা কিন্তু সূত্র আছে, আচ্ছা, তড়িৎ প্রাবল্যকে কিন্তু ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এর আরেকটা সূত্র হচ্ছে ই ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ। তো তড়িৎ প্রাবল্যের সূত্র এই দুটা, তুমি জাস্ট এই দুটো একটু লিখে নাও, এই দুটো একটু লিখে নাও। এখন কথা হলো কি, এই তড়িৎ প্রাবল্য কি আমরা কি ওয়ান শট করে দিকে একটু শিখবো না? অবশ্যই শিখবো। তো এই তড়িৎ প্রাবল্য জিনিসটা আমরা একটু শিখি। কিভাবে শিখবো? এখানে ধরলাম একটা কিউ চার্জ আছে, ঠিক আছে, আর এর বাইরে জুড়ে একটা, এখানে একটা কিউ চার্জ আছে। ঠিক আছে, এই কোন কোন একক কোন একটা চার্জকে, এটা কি একটা তড়িৎ ক্ষেত্র না? মানে একটা চার্জ যে দূরত্ব, মানে যে জায়গা পর্যন্ত সে তার প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। বললাম সে এতটুকু জায়গা জুড়ে একটা প্রভাব বিস্তার করতে পারে। তাহলে এই চার্জটা তো এখানেও একটা প্রভাব বিস্তার করবে, এখানেও একটা প্রভাব বিস্তার করবে। এই চার্জটাকে এখানে আনতে
যে পরিমাণ আমার কাজ করতে হয়, যে পরিমাণ বল দিতে হয়, সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও সেম। তোমার তড়িৎ লব্ধি বল জিনিসটা যদি তোমরা শিখতে পারো, তাহলে তড়িৎ প্রাবল্য জিনিসটা তোমরা শিখতে পারবা অনায়াসে। তো তড়িৎ প্রাবল্যের একক কি বলতো? তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। কেন নিউটন? F/Q। চার্জের একক হচ্ছে কুলম্ব, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে নিউটন পার কুলম্ব। ওকে, তো এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা জাস্ট যদি ওই সেম কোশ্চেনটাতে দেখি, তোমাদের কিন্তু চতুর্ভুজ দিয়ে আসতে পারে। এখানে থাকতে 10 কুলম্ব, এখানে 10 কুলম্ব, আচ্ছা এটা এ, এটা বি, এটা সি। এখানে যদি দিই আমি, আচ্ছা এখানে যদি দিই আমি 15 কুলম্ব, এখানে যদি আমি দিই 20 কুলম্ব। ঠিক আছে, এন্ড এখানে যদি আমি দিই 10 কুলম্ব। ওকে, আচ্ছা 10 কুলম্ব, আচ্ছা এখানে কোনো চার্জ দিলাম না। তোমাদের কোশ্চেনে আসতে পারে সি বিন্দুতে কি আসতে পারে? সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তো এইটার জন্য তুমি একটা সেম র্যান্ডমলি কিউ এর মান বসাবা 1/4 পাই এপসাইলন নট কিউ ভাগ আর স্কয়ার। ধরলাম এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার। ঠিক আছে, মিটার মিটার। ওকে, তো কিউ এর মানটা বসাবা। এখানে তুমি কি করবা? এখানে তুমি জাস্ট এই কিউ এর মানটা বসাই দেবা এখানে। এর ক্ষেত্রে জাস্ট এই কিউ এর মানটা এখানে বসাই দেবা। দেওয়ার পর আর এর মান তো 1 মিটার দিলা, এটার মান দিলা। দেওয়ার পর এটা একটা, এটা একটা। তো দেখো এখানেও সেম একটা জিনিস মাথায় রাখবা, এটা প্লাস, এটাও প্লাস। ঠিক আছে, আর এখানে আমরা যখন কিছু নাই মানে টেস্টিং চার্জ ধরে নিই 1 কুলম্ব, প্লাস 1 কুলম্ব, এটাকে বলে টেস্টিং চার্জ। তোমরা যারা বেসিক পড়ছো তারা জানো। তো এটা এটাকে বিকর্ষণ করবে, এটা এটাকে বিকর্ষণ করবে, লব্ধি প্রাবল্য মাঝখানে দেওয়া হবে। লব্ধি প্রাবল্য বের করে দিবা। প্রাবল্যে তখন কি হবে? জাস্ট আগে ছিল কি, লব্ধি বলের ক্ষেত্রে ছিল F1 F2, এখানে হবে কি E1, আর একটা কি হবে E2। ঠিক আছে, তো তোমরা জাস্ট এভাবে সলভ করে দেবা, তাহলে কিন্তু তোমাদের তড়িৎ প্রাবল্য জিনিসটা শেষ। ঠিক আছে, এখন আসো, তো তড়িৎ প্রাবল্য জিনিসটা আমাদের শেষ হয়ে গেলে, তোমরা যদি চাও টেস্ট পেপার সলভিং ক্লাস, তাহলে বলো, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তো তড়িৎ প্রাবল্য জিনিসটা শেষ হয়ে থাকলে এখন আমরা শিখবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে ক নাম্বার। ঠিক আছে, তো তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব জিনিসটা কি? ওকে, তড়িৎ বিভব আর কিছুই না, এই 1/4 পাই এপসাইলন নট কিউ ভাগ আর। ঠিক আছে, এর ফর্মুলা হচ্ছে এটা, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর ফর্মুলা এটা, একক হচ্ছে ভোল্ট। বিভবের একক ভোল্ট, এটা তোমরা ছোট থেকে জানো। ঠিক আছে, এর আরেকটা ফর্মুলা আছে, ভি সমান সমান হচ্ছে এফডি। ঠিক আছে, সরি, ভি সমান সমান ইডি, তড়িৎ প্রাবল্য দূরত্ব। ঠিক আছে, ভি সমান সমান ইডি, এই দুটো সূত্র জানলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো যে সূত্র যদি জানতে পারো, বিভব কিন্তু কি একটা রাশি বলতো? বিভব একটা হচ্ছে স্কেলার রাশি। বিভব কি রাশি? বিভব বিভব স্কেলার রাশি। তড়িৎ বিভব যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে এর কি হবে বলতো? এর শুধু মান থাকবে, কিন্তু এর কোনো দিক থাকবে না। এর শুধু মান থাকবে, এর কোনো দিক থাকবে না। তো যদি ভাই দিক না থাকে, তাহলে এর কি? এর জাস্ট নরমাল যোগ। এর কি হবে? এর একটা নরমাল যোগ হবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, ওকে, তো ধরলাম এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বারবার ত্রিভুজ দিয়ে না, এরপরে বলবো ভাই শুধু ত্রিভুজ দিয়ে দেখাই। ভাই তুমি রৌদ্র, আমি অত এস্টাবলিশ পারসন না। তো এখানে ধরলাম 10 মাইক্রোকুলম, যাও এখানে 5 মাইক্রোকুলম, এখানে 6 মাইক্রোকুলম, এখানে 8 মাইক্রোকুলম। ঠিক আছে, ওকে, তোমাকে বলা হলো যে ও বিন্দুতে, কি বলা হলো? ও বিন্দুতে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তোমাকে বলা হলো কি? ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। ধরলাম যে বিও সমান, আচ্ছা এটা যদি তোমাকে কোশ্চেন বলা থাকে, নাহলে আবার সমস্যা করো। বিও সমান সিও সমান ডিও সমান এও ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারটাকে আগে কি করবা? মিটার করবা। এটাকে মিটার, এটাকে মিটার, এটাকে মিটার। তো এই জিনিসটাকে মিটার করার পর এই ও তে বিভব, এটার বিভব, এটার বিভব, এটার বিভব,
তো যদি এটাকে আমি মাইনাস দিই, -10 মাইক্রোওহম -6 মাইক্রোওহম, ঠিক আছে। তো যদি আমি দিই, সূত্র কি হবে বলো তো? সূত্র কিন্তু আমাদের সেম হবে। সূত্র আমাদের সেম হবে বলতে কি হবে বলো? সূত্র আমাদের সেম হবে বলে কি, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এই কিউর মানটা বসাবো, এই কিউর মানটা বসাবো, এই কিউর মানটা বসাবো, এই কিউর মানটা বসাবো। বসার পর একটা আসবে কি, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তার মানে ভি এ, ভি বি, ভি সি, ভি ডি, এই সবগুলো মান জাস্ট র্যান্ডমলি যোগ করে দেবো, তাহলে আমাদের বিভবের মানটা বের হয়ে যাবে। তো এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের অলমোস্ট গ মার্কের জন্য যা কিছু লাগে সবকিছু ক্লিয়ার। ওকে, সবকিছু যদি ক্লিয়ার থাকে, তো তোমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, একটু ডিপ কনসেপ্টে তোমাদের নিয়ে যাবে, নাহলে বলবো সব বেসিক কনসেপ্ট দিয়ে আমরা পড়াই ওয়ান শট ক্লাসে, সমস্যা নাই। তো আমরা ডিপ কনসেপ্টে নিয়ে যাই। ডিপ কনসেপ্টটা কি, যদি তোমাদের এটা একটা ইলেকট্রোফিল্ড হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র হয়, এখানে যদি একটা কিউ চার্জ থাকে এবং একটা যদি কিউ চার্জ অসীমে থাকে, আচ্ছা, যদি কিউ চার্জ অসীমে থাকে, এই অসীম থেকে এই চার্জটাকে আনতে, অসীম থেকে এই চার্জটাকে আনতে, দেখো এই চার্জটা কিন্তু স্থির, এই চার্জটা কি স্থির, তার মানে তোমাদের বিভব অলওয়েজ হবে 1/4 পাই এপসাইলন নট স্থির চার্জ ডিভাইডেড বাই দূরত্ব। বিভবের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ এইটা হবে, এই জিনিসটা মাথায় রাখবা। কেন মাথায় রাখবা? তোমরা যখন ম্যাথ সলভ করতে যাও, তখন আমার এই জিনিসটা মাথায় মনে পড়বে যে স্থির চার্জটা দিয়ে সবসময় বিভব নির্ণয় করা হয়। যখন এই গতিশীল চার্জটাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিয়ে যাই, তখন কিন্তু ওটা কোনো বিভবের কাজ করে না। এটা কি, ওইটা কোনো বিভবের কাজ করে না। ওকে ওকে, তো যদি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, যদি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, একটা জিনিস মাথায় রাখো যে আচ্ছা বিভব কিভাবে কাজ করে, যদি এই জিনিসটা তোমাদেরকে বলি, ডাব্লিউ সমান সমান ডেল ভি, ডেল ভি ইন্টু, ডেল ভি ইন্টু কি বলা যায় এটা, কিউ। কেন কিউ? কারণ দেখো এখানে যদি একটা বিভব থাকে কিউ পরিমাণ, আর এখানে যদি একটা কিউ থাকে, ঠিক আছে, এখানে যদি একটা কিউ থাকে আর এখানে যদি একটা কিউ পরিমাণ চার্জ থাকে, তো এইটার জন্যই তো আমি এখানে বিভবটা পাচ্ছি, তাই না? এই টেস্টিং চার্জ যদি এখানে রাখি, এখানে যদি +1 কুলম্বটাও রাখি, এই টেস্টিং চার্জটার জন্যও কিন্তু আমি, এই টেস্টিং চার্জটার জন্যই তো আমি এখানে বিভবটা পাচ্ছি। তো দেখো এটা একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে না, এটাই হচ্ছে ডেল ভি, মানে ভি2 - ভি1 ইনটু কিউ। তো এইটাই হচ্ছে মূল কাজ, মানে ভিতরের কাজ, কার্যক্রিয়াটা এটা হয়। তো তোমার এটা আসতে পারে কোশ্চেনে যে বিভব পার্থক্য তোমার কি তো কাজটা নির্ণয় করবে, তখন কিন্তু তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে জাস্ট। তো যদি তোমাদের এতটুকু হয়ে থাকে, ভাই আমাদের অলমোস্ট 60-70% শেষ। এখন জাস্ট আমরা একটা জিনিস শিখবো, ধারক। ঠিক আছে, আমরা কি শিখবো? ধারক। ধারক আমাদের লাস্ট টপিক। ঠিক আছে, ধারকের প্রতি হচ্ছে এরকম দুইটা লং টার্ম, এটা কি বলে, ডাবল মডুলাস বলে না, একটা হচ্ছে ধারক। তো ধারক থেকে, ধারকের একক কি বলতো? ধারকের একক হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে ধারকের একক, ঠিক আছে, এটা হচ্ছে ধারকের একক। যদি বলে তোমাকে ধারকের ক্ষুদ্রতম একক কি, তখন কিন্তু হবে মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, ধারকের একক ফ্যারাড, ধারকের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রোফ্যারাড। তো এই জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে এটা মাথায় রাখবা, 1 মাইক্রোফ্যারাড সমান সমান হচ্ছে 10^6 ফ্যারাড। ঠিক আছে, 1 মাইক্রোফ্যারাড সমান সমান হচ্ছে 10^6 ফ্যারাড। তো ধারক থেকে আমাদের জাস্ট 3টা টাইপ মাথায় রাখা লাগবে। ঠিক আছে, কয়টা টাইপ মাথায় রাখা লাগবে? ধারক থেকে আমাদের জাস্ট 3টা টাইপ মাথায় রাখা লাগবে। টাইপ 1, টাইপ 1 হচ্ছে, টাইপ 1 হচ্ছে কি বলতো? ধারকের সমবায়। টাইপ 1 কি? ধারকের সমবায়। ঠিক আছে, টাইপ 2 হচ্ছে কি? ধারকের সঞ্চিত শক্তি। ধারকের কি? ধারকের হচ্ছে সঞ্চিত শক্তি। আর টাইপ 3টা হচ্ছে সেম, জাস্ট এখানে হবে একক আয়তনে, মানে এখানে জাস্ট ভিটা যুক্ত হবে, একক আয়তনে সঞ্চিত শক্তি।
ঠিক আছে? তো এই তিনটা টাইপ যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু আমাদের ধারক সম্পর্কে ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল আমরা ধারকের সমবায় সম্পর্কে জানি, ঠিক আছে? ধারকের সমবায় জিনিসটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি শ্রেণী, আরেকটা হচ্ছে কি আরেকটা কি সমান্তরাল। সমান্তরাল। তো এই শ্রেণী সমবায়টা কি বলতো? জাস্ট এখানে একটা ধারক যোগ, এখানে একটা ধারক যোগ, এখানে একটা ধারক যোগ। তো ধারককে সচরাচর ধারককে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ধারককে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা যদি হয় আমার কি, এটা যদি হয় আমার C1, এটা হবে C2, এটা হচ্ছে C3। তো যখন তোমরা তুল্য রোধ নির্ণয় করছিলে না, তখন কি সমান্তরালে কি লিখছিলাম? 1/C1, 1/R1, 1/R2, 1/R3। সেম, এটা জাস্ট শ্রেণীটা তুল্য রোধের উল্টা। এটা কি শ্রেণীটা তুল্য রোধের উল্টা। তাহলে এখানে কি হবে? এখানে জাস্ট আমি ফর্মুলাটা লিখে দেই। এখানে ফর্মুলাটা হবে এরকম 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, মানে এইভাবে চলবে, ঠিক আছে? এটা শ্রেণীর ক্ষেত্রে, ঠিক আছে? লিখে নিছো? লিখে না নিলে ভিডিওটা একটু পোস্ট করে লিখে নিও, ঠিক আছে? ওকে, তো যদি লিখে নাও, এখন আসো আমরা সমান্তরাল ধারক করব। সমান্তরাল ধারক কি? জাস্ট এরকম হবে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। এটাকে আমি এখানে না দিয়া আমি এখানে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? এটাকে যদি আমি ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত করি, ওইটাকেও যদি যুক্ত করতাম, সেম এখানে C1, C2, C3। এখানে কি হবে? এখানে তুল্য রোধের তোমার উল্টাটা হবে। এখানে কি হবে? তুল্য রোধের উল্টাটা হবে। তুল্য রোধের উল্টাটা হলে কি হবে বলো তো? তুল্য রোধের উল্টাটা হইলে আমি জাস্ট এখানে সমান্তরাল ইংরেজি কি সিপি, ওটা ছিল কি সিএস, ঠিক আছে? সিপি হলে কি হবে? C1 প্লাস C2 প্লাস C3। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? এতটুকু ক্লিয়ার হলেই এনাফ। ধারকে তোমার এতটুকু হলেই এনাফ, ঠিক আছে? ওকে, ওকে, এখন আসবে ধারকের সঞ্চিত শক্তি। এখন আমরা কি শিখবো? ধারকের সঞ্চিত শক্তি। এখন আমরা শিখব কি? ধারকের সঞ্চিত শক্তি। ওকে, ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি জিনিসটা কি বলতো? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কিউ সমান হয় সিভি। সিভি, ভিতে কি বলতো? সিতে কিউ সমান হয় সিভি। তো মোট চার্জ সমান হয় ধারক ইনটু এটাকে কি বলে? বিভব পার্থক্য। মোট চার্জ সমান হয় ধারক ইনটু বিভব পার্থক্য। এই ফর্মুলাটা তোমাদের দেওয়া হয় নাই, এটা একটু মাথায় রাখো। যেহেতু ধারক শিখলাম এই জন্য এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। কিউ সমান হয় সিভি, মোট কি বলে ধারক ইনটু বিভব পার্থক্য, এটা হচ্ছে মোট চার্জ, ঠিক আছে? ক্লিয়ার? তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কি জানতে পারি? সি সমান কি জানি? কিউ ভাগ ভি, এটাও জানতে পারি না? তো এটা একটু লিখে নিও। লিখে নেওয়ার পর আমি যে ফর্মুলাটা দেই এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখিবা। তো এটা কিন্তু টপিক ধারকের সঞ্চিত শক্তি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। তো ধারকের সঞ্চিত যদি শক্তি হয়, এবং এই সঞ্চিত শক্তি জিনিসটা কি? শক্তি জিনিসটা মানে হচ্ছে কিন্তু, শক্তি মানে কি? জুল। জুল মানে কি? কাজ। তার মানে ধারকের সঞ্চিত শক্তিটা হবে এক ধরনের কাজ। এজন্য এটাকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে হাফ অফ সিভি স্কয়ার। যেহেতু এটা 1/2 সেই জন্য এটা প্রমাণ দেখালাম না, জাস্ট এইটুকু মাথায় রাখো। ফার্স্ট ফর্মুলা হচ্ছে ধারকের হাফ অফ সিভি স্কয়ার। তো এই হাফ অফ সিভি স্কয়ারের সাথে যদি আমি একটা সি গুণ দেই, তোমাদের বইয়ে কিন্তু এটা আছে, বুঝছো? ভি স্কয়ারের সাথে একটা যদি আমি সি গুণ দেই এবং একটা সি দ্বারা যদি ভাগ দেই, তাহলে কি হয়? হাফ অফ সিভি তার উপর স্কয়ার ভাগ সি, এটা হয় না? তো এই হাফ অফ সিভি স্কয়ার ভাগ সি, সিভি মানে কি? একটু বেশি শিখলা না কিউ। তার মানে এইটা দ্বারা কি হয় বলতো? এইটা দ্বারা আমাদের এটা হয় না? হাফ অফ কিউ স্কয়ার ভাগ সি, এটাও একটা ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা না? তো এইটা যদি তোমাদের হয়ে থাকে, আবার একটা জিনিস মাথায় রাখো। আচ্ছা, আমি জাস্ট এটাতে কনভার্ট করলাম, এটা একটু তুলে নিও, এটা একটু উঠে নিও, ঠিক আছে? ওকে, তো এটা যদি একটু উঠে নিয়ে থাকো তাহলে এই হাফ অফ সিভি স্কয়ার, আমি যেটাকে একটু আগে শিখলাম কি হাফ অফ কিউ স্কয়ার ভাগ সি, রাইট? এই জিনিসটা যদি আমি শিখে থাকি, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস শিখতে পারি। সেটা কি শিখতে পারি বলতো? একটু আগে শিখলাম না কিউ সমান হচ্ছে সিভি,
তার মানে এখানে সি সমান সমান হচ্ছে কি কিউ ভাগ ভি। তার মানে এই যে এইখানে আমি সি সমান 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 কি লিখতে পারি, আচ্ছা হাফ অফ কিউ স্কোয়ার ভাগ সি, সি মানে কি কিউ ভাগ ভি, ঠিক আছে। এই জিনিসটা যদি হয় তাহলে এটা একটু উল্টায় দাও, তাহলে কিউটা হয় উপরে, নিচে হয় ভি, তার মানে কিউ কিউব বাই ভি। এটাও কিন্তু একটা ধারকের ফর্মুলা হয়, কিন্তু তোমাদের এইটার অতটা জরুরি দরকার নেই। আহ এটাকে যদি আমি একটু দেখে বলি, দাও একটু সময় দাও। আচ্ছা, এটাকে যদি আমি এই যে হাফ অফ সি, সি সমান 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 আমরা কি শিখলাম বলতো, সি সমান সমান আমরা জাস্ট শিখছি কিউ ভাগ ভি। তো আমি জাস্ট যদি এখানে দেই হাফ অফ কিউ ভাগ ভি ইন্টু ভি স্কোয়ার, একটা ভি যদি কেটে দেই তাহলে হাফ অফ কিউ ভি। এটাও কিন্তু একটা ধারকের সূত্র, ঠিক আছে, এটাও একটা ধারকের সূত্র। ওকে, এটাও যদি একটা ধারকের সূত্র হয়, এটা একটা ধারকের সূত্র। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমাদের জাস্ট ধারকের সূত্রটা এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। আমি জাস্ট একবার ভালো করে ওভারভিউটা করে নিলাম, যেহেতু 100 ক্লাস আর আমি তো এসেছি 25, তো এটাকে একটু গোছাইতে একটু প্যারা খাওয়া লাগছে, বুঝছো। এটাকে একটু গোছাইতে প্যারা খাওয়া লাগছে বলতে একটু মানে আমি চাচ্ছি যে কতটুকু কমপ্যাক্টলি শর্ট টাইমে একটু পুরো অধ্যায়টা সামারাইজ করাতে, ঠিক আছে, এই জন্য আর কি। ওকে ওকে, তো যদি এতটুকু হয়ে থাকে, এখন জাস্ট তোমরা এই জিনিসটা দেখবা, একক আয়তনের যে সঞ্চিত শক্তি আছে না, এটা কি কি হাফ অফ সি ভি স্কয়ার, এটাকে জাস্ট ক্ষেত্রফল দ্বারা ভাগ দেবা, সরি না ক্ষেত্রফল, হ্যাঁ এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ, তোমরা জাস্ট এটাকে কি করবা, এটাকে জাস্ট ক্ষেত্রফল গুণ উচ্চতা দ্বারা কি করবা, ভাগ করবা, ক্ষেত্রফল গুণন উচ্চতা দ্বারা ভাগ করবা, মানে আয়তন দ্বারা ভাগ করবা। এটাকে আমরা সরাসরি কি বলতে পারি, ভি বলতে পারি না। মানে প্রত্যেকটা সূত্রকে যখনই তুমি আয়তন অর্থাৎ ক্ষেত্রফল গুণ উচ্চতা দ্বারা ভাগ করবা, তখন সেটা হবে একক আয়তনে সঞ্চিত শক্তি। তোমার যদি এতটুকু হয়ে থাকে তাহলে ওভারঅল সবকিছু শেষ। ওভারঅল সবকিছু শেষ না, আরেকটা টপিক আছে। আরেকটা টপিক কি, সেটা হচ্ছে আধান ঘনত্ব। সেটা কি, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, আধান ঘনত্ব। ওকে, তো এই আধান ঘনত্ব জিনিসটা কি, এটাকে তোমরা আধান ঘনত্ব বলতে পারো, চার্জ ঘনত্ব বলতে পারো, বা তলমাত্রিক ঘনত্ব বলতে পারো, তোমরা যেটা ইচ্ছা ওটা বলতে পারো। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো যেহেতু এটা আধান ঘনত্ব, তার মানে এটা কি হবে বলতো, মোট চার্জ, আর এটা ঘনত্ব প্রকাশ করছে, তার মানে কি এটাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে বলা হয় আধান ঘনত্ব, ঠিক আছে। এই আধান ঘনত্ব সিগমা ইকুয়াল হচ্ছে মোট চার্জ কে কিউ, কিউ আর ক্ষেত্রফলকে কি বলে, এ, কিউ ভাগ এ, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে, আধান ঘনত্বের সূত্র। কিন্তু যদি এটা গোলাকার বস্তুর আধান ঘনত্ব হইতো তাহলে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। এটা তোমাদের গোলাকার বস্তুর আধান ঘনত্ব বললে 4 পাই আর স্কয়ার। আর যদি গোলাকার পরিবাহী ধারকত্ব বলতো তাহলে কিন্তু এটা একটু লিখে নাও, গোলাকার পরিবাহী ধারকত্ব হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। আর গোলাকার পরিবাহীর আধান ঘনত্ব হচ্ছে কিউ ভাগ 4 পাই আর স্কয়ার। আর সচরাচর আধান ঘনত্ব হচ্ছে কিউ ভাগ এ। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলেই হয়ে যাচ্ছে, আর এক্সট্রা কিছু লাগতেছে না। আর একটা তোমরা ম্যাথ কনফিউজডের সময় একটা জিনিস মাথায় রাখো, এটা আবার না হলে পরবর্তীতে আবার একটু প্যারা খাই দেওয়া, আমি নিজেও প্যারা খাইতাম একটা সময়, ঠিক আছে। তো ধরলাম এটা একটা বস্তু, এটা আছে এ, এটা হচ্ছে 0.6। তো তোমাকে বললো এ বিন্দুতে বিভব কত, তাহলে তুমি কি লিখবা, 1/4 পাই এপসাইলন নট কিউ। ধরলাম এখানে একটা 20 কুলম্ব চার্জ আছে, তার মানে কি 20 ভাগ এ, এ মানে কত 0.6, তুমি তো দূরত্ব জানলা আর, ঠিক আছে, জানো না এটা আর। কিন্তু যদি তোমাকে বলতো এই গোলকের অভ্যন্তরে এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে কি সি, এখানে একটা বিন্দু আছে যেটার নাম হচ্ছে সি, সি তে বিভব কত, সেম 1/4 পাই এপসাইলন নট 20 ভাগ 0.6। কারণ কি জানো, গোলাকার পরিবাহীর ভিতরে, গোলাকার পরিবাহীর অভ্যন্তরে এটাকে কি বলে, গোলাকার পরিবাহীর অভ্যন্তরে যে আমাদের বিভব থাকলে সে বিভবের মানে কোনো পরিবর্তন হয় না, পৃষ্ঠ থেকে অভ্যন্তরে গেলেও মানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এটা
প্রাবল্য বলতো, এটা যদি বল বলতো তাহলে কি ব্যতিক্রম হইতো না? হইতো। হুম। আর যদি এটা বাইরে যেত, এখানে থাকতো, তখন কিন্তু ধরুন এখানে 0.7 মিটার দূরে আছে বা এখানে 1 মিটার দূরে আছে, তখন কিন্তু এটা 0.7টা যোগ হয়ে যেত। এটা একটু মাথায় রেখো, তাহলে হয়ে যাচ্ছে। আর তেমন কিছু লাগতেছে না। আর তোমাদের একটা কোশ্চেন খুব আসে যে কখন তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। একটা জিনিস মাথায় রাখবা, তড়িৎ প্রাবল্যের মান কত? E1 আর E2, এই দুটার মধ্যে তো লব্ধিত প্রাবল্য হয়। তাহলে তোমাদের তো যা আসে সব দুইটা দেখে আসে, যা আসে সব দুইটা দেখে আসে না? তাহলে যখন E1 সমান E2 হয় তখন কিন্তু তড়িৎ প্রাবল্য শূন্য হয়। অর্থাৎ তাদের মধ্যকার কোণ আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের তড়িৎ প্রাবল্য শূন্য হয়। মানে তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার ক্ষেত্রে এই কয়েকটা শর্ত হয়ে যাবে অটোমেটিক, কিন্তু এখানে E1 সমান E2 হবে, ঠিক আছে? এবং সেখানে আলফা ইকুয়াল 180 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তো এটা থেকে কোশ্চেন আসে, আমি জাস্ট তোমাদেরকে একটু বইটা নিয়ে একটু যদি দেখাই, একটু তোমরা ভিডিওটা এখনই কাটিও না, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বইটা নিচ্ছি। বইটা আচ্ছা, আমার বইটা যে কোথায় রাখলাম রে? ওকে ওকে ওকে, তোমরা জাস্ট একটা ম্যাথ খুব ভালোভাবে দেখবা, ইসাক স্যারের বইয়ে আচ্ছা, তোমাদের এই যে তড়িৎ দ্বিমেরুর যে টপিকটা আছে না, এখান থেকে কিন্তু সিকিউতে আসে কয়েকটা কোশ্চেন। যখন আমরা সিকিউ সলভ করবো তখন ওটা দেখাই দেবো, সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে আসে না, ঠিক আছে? তোমাদের ইসাক স্যারের বইয়ের ক্ষেত্রে আমি যদি একটু জুম করে দেখাই, কোন টপিকটা দেখো, এই যে 113 পৃষ্ঠা, এটা কি দেখা যাচ্ছে ক্যামেরা? আমি জানি না, ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে কেউ নেই। 113 পৃষ্ঠার যে তোমাদের ম্যাথটা আছে এটা একটু মিলাই নেবা, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে ক্ষেত্র প্রাবল্য, এটা একটু মাথায় রাখবা। আর দ্বিমেরু টপিকটা একটু পড়লেই বুঝতে পারবা তোমরা, ঠিক আছে? এই জিনিসটা একটু পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? ওকে। মানে ওই যে তোমাদের তড়িৎ ক্ষেত্রে যে বাইরের যে পার্টটুকু দেখালাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে যে ভিতরে এই টপিকটা আসে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে? তো তোমরা জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে। তো তো এটার মাধ্যমে ইতি হচ্ছে আজকে আমাদের স্থির তড়িতের ওয়ান শট ক্লাসটা কিন্তু অনেকটা ইজিলি করে নেওয়া হয়েছে। যখন তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, বিশেষ করে বোর্ডের, আমি অ্যাডভান্স কোশ্চেনের কথা বলতেছি না, কারণ এটা বোর্ড বেসিসে ক্লাসটা আমি নিলাম, যেন অ্যাটলিস্ট একটা নর্মাল লেভেলের স্টুডেন্ট বা আমার মতো নর্মাল লেভেলের স্টুডেন্ট হলেও হবে। তো এই নর্মাল লেভেলের স্টুডেন্টটা যেন এই ক্লাসটা করে কিছু বুঝতে পারে, ঠিক আছে? ক্লাসটা করে যেন কিছু বুঝতে পারে, ঠিক আছে? ওকে। তো এরই মাধ্যমে আমি তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি ক্লাস শেষে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।